হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান, উদ্ভাবক নার্সিং কোচিং থেকে বলছি। আপনারা অলরেডি আমাকে হয়তো দেখেছেন আমাদের ভয়েসের যে ক্লাসগুলা, অলরেডি 3টা ভয়েসের ক্লাস আপনারা দেখে ফেলেছেন। আজকে আমাদের যে টপিকটা আমরা একসাথে শিখবো সেটা হলো টেন্স। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন থেকে আপনাদের জন্য ইংরেজি একেবারে বেসিক থেকে পুরো শুরু করেছি, তখন কিন্তু আমাদের প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু টেন্স ছিল। আমরা সেই ক্লাসটা করানোর পরও আপনাদেরকে দিতে পারিনি দুর্ভাগ্যবশত। তো এরপরে আমাদের ভয়েসটা আমরা শুরু করি এবং ভয়েসের অলরেডি আপনারা 3টা ক্লাস দেখে ফেলেছেন, ভয়েসের এ টু জেড শেষ করে ফেলেছেন। ঠিক আছে, তো আজকে আমরা একসাথে টেন্স শিখবো। ঠিক আছে, এবং এই টেন্সটাও কিন্তু আমরা 2-3টা ক্লাসে আপনাদেরকে খুব সুন্দর করে আস্তে 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 শিখিয়ে দিব। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ক্লাসটা। এখন আমাদের যেই মূল সমস্যাটা, সেই সমস্যাটা হলো যে আমরা কিন্তু যখন কিনা আপনার ইংরেজিকে একটা কি হিসেবে কল্পনা করি, একটা সাবজেক্ট হিসেবে কল্পনা করি, বাট ইংরেজি কিন্তু একটা সাবজেক্ট না, এটা একটা কি ভাষা। আপনাকে দিন শেষে সেই ভাষাটায় কথা বলতে হয়, আপনাকে দিন শেষে সেই ভাষায় কোনো একজন আপনি কিছু একটা বললে আপনাকে বুঝতে হয়, অথবা আপনাকে এই দিন শেষে এই ভাষায় একটা কোনো কিছু একটা লিখতে হয়। ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটাকে সাবজেক্ট হিসেবে কল্পনা করার কারণে এর যে মূল যে বেসিক আইডিয়া বা মূল যেই চিন্তাগত যে পার্থক্য, যে আমি কখন কোন কথাটা বলতে কোন টেন্সের ব্যবহার করব, কখন প্রেজেন্ট ব্যবহার করব, কখন পাস্ট ব্যবহার করব, কখন ফিউচার ব্যবহার করব, কখন ইনডেফিনিট, কখন কন্টিনিউয়াস, কখন পারফেক্ট, কখন পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বলছি না। তার মানে আপনাকে যে কথাটা আমি প্রথমেই বোঝানোর ট্রাই করতেছি, আপনাকে সেন্সগত জিনিসটা বুঝতে হবে। অবভিয়াসলি আমরা স্ট্রাকচার শিখবো, আমরা আগে স্ট্রাকচার পরে শিখবো, স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে যে জিনিসটা, যে আপনার সেন্সগত পার্থক্যটা বুঝতে হবে বা আপনার সেন্সগত যে জায়গাটা, এই জায়গাটা ডেভেলপ করার ট্রাই করবো। এবং আমরা কখন এক্স্যাক্টলি কোন সময় কোন পয়েন্টে কন্টিনিউয়াস ব্যবহার করব, কোন সময় পারফেক্ট ব্যবহার করব, কোন সময় পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, এই চিন্তাগত পার্থক্যটা আগে আপনাদেরকে কি করার ট্রাই করবো, আমি বোঝানোর ট্রাই করব। তারপরে আমরা এগো স্ট্রাকচারের পরে এগো, আগে আপনাকে চিন্তাগত পার্থক্যটা বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা জানি কিন্তু টেন্স টোটাল কত প্রকার। টেন্স কিন্তু টোটাল মোট প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রত্যেকটা 3 প্রকারে আবার কয় প্রকার করে আছে? 4 প্রকার করে আছে। কয় প্রকার করে আছে? 4 প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের ইনডেফিনিট আছে, প্রেজেন্টের কন্টিনিউয়াস আছে, প্রেজেন্টের পারফেক্ট আছে, প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস আছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটার কিন্তু 4টা করে আছে। এখন আমরা জানি যে 3টা কন্টিনিউয়াস আছে এবং 3টা পারফেক্ট কন্টিনিউয়াস আছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টোটাল মানে 3টা কন্টিনিউয়াস এবং 3টা পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে টোটাল 6টা, এই 6টার এক্সাক্ট প্রথমত চিন্তাগত পার্থক্য বা মূল পার্থক্যটা কোথায়? অর্থাৎ আপনি কখন কন্টিনিউয়াসে কথা বলবেন, কখন পারফেক্ট কন্টিনিউয়াস কথা বলবেন। ঠিক আছে, এইটা আগে আপনাকে বুঝতে হবে। এখন দেখেন যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অতীতে একটা কাজ শুরু হয়েছিল, চলমান ছিল, বর্তমানে একটা কাজ শুরু হয়েছে, চলমান আছে, এবং ভবিষ্যতে একটা কাজ শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ঠিক আছে, অর্থাৎ পাস্টের একটা কাজ শুরু হয়ে চলমান, বর্তমানে একটা কাজ শুরু হয়ে, প্রেজেন্টের একটা কাজ শুরু হয়ে চলমান, ফিউচারের একটা কাজ শুরু হয়ে চলমান। অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেই মেইনটা 2টা ক্ষেত্রেই আছে, যে কাজটা পূর্বে শুরু হয়ে এখনো চলমান, কাজটা পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত কাজটা কি চলমান। এইটা হলো 2টা ক্ষেত্রেই মিল। এইখানে একটা নালিফাইং ইস্যু আছে বা একটা পার্থক্য আছে, যেই পার্থক্যটা যে আমরা বুঝতে পারি যে কখন কন্টিনিউয়াস হবে, কখন পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হলো সময়ের উল্লেখ থাকা আছে কিনা, অর্থাৎ সময়ের উল্লেখ থাকা না থাকা। অর্থাৎ সময় যদি আপনি উল্লেখ করতে চান, আপনি যদি সময় বলতে চান, অথবা আপনি যদি সময়কে জানেন, তখনই কেবল আপনি পারফেক্ট কন্টিনিউয়াস কথা বলবেন। কিন্তু আপনি যদি শুধু সময় নাই, আপনি শুধু বলতে চাচ্ছেন যে কাজটা পূর্বে শুরু হয়ে চলমান,
এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কন্টিনিউয়াসের কথা বলবেন। ঠিক আছে, অর্থাৎ সময়ের উল্লেখ করতে চান বা সময়ের উল্লেখ আছে বা সময় নিয়েই আপনি কথাটা বলতে চান এবং কাজটা শুরু হয়ে চলমান, সেই ক্ষেত্রে আপনার পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সময় উল্লেখ নেই সেই ক্ষেত্রে আপনার নরমাল কন্টিনিউয়াস। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখি যে দেখেন, আচ্ছা আগে একটু যে জিনিসটা আমাদের একটু করতে হবে সেটা হলো, যেই সময়টা আমরা উল্লেখ করি সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াসে আপনারা সকলেই জানেন সিন্স এবং ফর দিয়ে, কি দিয়ে, সিন্স এবং ফর দিয়ে আমরা কি করি, সময়টাকে উল্লেখ করি। এখন দেখেন সিন্স এবং সময় দিয়ে মানে ফর দিয়ে দেবে সিন্স পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, আর এটা হলো ফর হলো পিরিয়ড অফ টাইম, কি পিরিয়ড অফ টাইম। এখন এই পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইমটা এক্স্যাক্টলি, পয়েন্ট অফ টাইমটা হলো যে আপনার এক্সাক্ট কাজটা কখন শুরু হয়েছে, কোন সময় থেকে, কোন দিন থেকে, কোন মাস থেকে, কোন বছর থেকে, এইটাকে এক্সাক্ট যখন আপনি বলবেন তখন আপনার একটা পয়েন্ট অফ টাইম, আর কাজটা কত সময় ধরে চলমান আছে সেটা যখন আপনি বলবেন সেটা হলো আপনার পিরিয়ড অফ টাইম। যেমন দেখেন আপনি যখন বলবেন যে কাজটা শুরু হয়েছে সকাল 8টায়, যখন সে সকাল 8টা থেকে পড়তেছে, অথবা সানডে থেকে বৃষ্টি হচ্ছে, অথবা জুন মাস থেকে তার পরীক্ষা চলতেছে বা চলমান, অথবা 2024 সাল থেকে চাকরিটা করতেছে, এই যে আপনি যে কথাটা বললেন যে এক্সাক্ট টাইমটা উল্লেখ করে বলতেছেন সেটা হলো পয়েন্ট অফ টাইম বা সিন্স অফ টাইম, সিন্সের ক্ষেত্রে। আর ফরের ক্ষেত্রে হলো যে 3 ঘন্টা যাবো, কয়েক ঘন্টা যাবো, 3 ঘন্টা যাবো সে করতেছে, অথবা 2 দিন যাবো বৃষ্টি হচ্ছে, অথবা 6 মাস ধরে সে কাজটা করতেছে, অথবা 4 বছর ধরে তার চাকরিটা চলমান। যখন আপনি এইভাবে কথা বলবেন তখন আপনি কি দিয়ে বলবেন, ফর দিয়ে। অর্থাৎ একটা হলো পয়েন্ট অফ টাইম আর একটা হলো পিরিয়ড অফ টাইম। অর্থাৎ সহজ কথা যদি আমি আপনাকে বলি যে আপনি যখন কোনো একটা কাজ শুরু হয়ে চলমান আছে বা রয়েছে, এমন ক্ষেত্রে আপনি সময়টাকে বলে কথাটা বলতে চাচ্ছেন বা সময়টাকে বলে কথাটাকে মানে জিনিসটাকে লিখতে চাচ্ছেন, তখন আপনি সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলবেন। অর্থাৎ যদি কাজটা যদি অতীতের হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বর্তমান হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতের হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি আপনি কাজটা কখন শুরু হয়ে মানে কখন থেকে শুরু হয়েছে বা কত সময় ধরে চলতেছে এটা না বলে শুধু আপনার কাজটা পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে এমন বলতে চান, তাহলে সেটা আপনাকে কিসে বলতে হবে, কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার হলে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ সহজ কথায় সময় উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, সময় উল্লেখ না থাকলে নন কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা গেল আমার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে যেই মূল পার্থক্য। তাহলে এখানেই কিন্তু আপনার টোটাল কয়টা সেন্টেন্স দেখেন, টোটাল কিন্তু 6টা সেন্টেন্স কিন্তু এখানেই শেষ। অর্থাৎ আপনি শুধু এই জিনিসটুকু জানলে বা এই বিষয়টুকু বুঝলে আপনার 6টা যে টেন্সের কথা বলা একেবারে কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমাদের আরো যে 3টা টেন্স আছে, সেই 3টা টেন্স হলো দেখেন প্রেজেন্ট পারফেক্ট, একটা হলো পাস্ট ইনডেফিনিট, আর একটা হলো পাস্ট পারফেক্ট। এই 3টা টেন্সের যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়, এই 3টা টেন্সের নালিফাইং ইস্যুগুলো কি। ঠিক আছে, এখানে মজার ব্যাপারটা হলো যে এই 3টা টেন্সই বা এই 3টা সেন্টেন্সই বা স্ট্রাকচারই আপনার অতীত। 3টা টেন্স বা 3টা সেন্টেন্স বা 3টা স্ট্রাকচারই আপনার প্রথমত অতীত। এখন আমাদের বা আপনাদের একটা খটকা লাগতে পারে যে প্রেজেন্ট পারফেক্টটা অতীত হয়, এটা তো আমরা জানি প্রেজেন্ট, তার মানে বর্তমান। ঠিক আছে, এইখানেই মূল সমস্যা। দেখবেন আমরা মূলত যে প্রবলেমটা ফেস করি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে পাস্ট পারফেক্টে আপনার বিফোর আফটার থাকে, প্রেজেন্ট পারফেক্টে বিফোর আফটার থাকে না। কিন্তু আমরা কি কখনো বিফোর আফটার ছাড়া পাস্ট পারফেক্ট বলি না বা করি না? করি তো। আপনি নর্মালি বলেন যে আই হ্যাড সিন হার, অথবা আই হ্যাড পুট দ্য বুক অন দ্য টেবল, বা আই হ্যাড ইটেন অ্যান অ্যাপেল। ঠিক আছে, বা আই হ্যাড রেড দ্য বুক। অর্থাৎ আপনি কিন্তু বিফোর এবং আফটার ছাড়া কিন্তু পাস্ট পারফেক্ট বলেন। ঠিক আছে, কিন্তু
যে জিনিসটা হচ্ছে যে আমি কখন প্রেজেন্ট পারফেক্ট করবো আর কখন পাস্ট পারফেক্ট করবো এটা তখন আপনি বোঝেন, বা কখন প্রেজেন্ট পারফেক্ট লিখবো কখন পাস্ট পারফেক্ট লিখবো এটা আপনি বোঝেন। তো এই জিনিসটা মূলত যেই জায়গাটাই মূলত প্রবলেম, বেসিক যে আইডিয়াটা, সেই আইডিয়াটা হলো প্রেজেন্ট পারফেক্টটা হলো নিয়ার পাস্ট। যেহেতু এটা প্রেজেন্ট এবং এটা কিছুটা আপনার অতীতের মতো ভাইব দেয়, এই জন্য এটা নিয়ার পাস্ট, কাছে, কিসের কাছে অতীত। আর পাস্ট পারফেক্টটা যেহেতু আসলেই পাস্ট, এর জন্য এটা কি ফার পাস্ট, দূরের অতীত। একটা হলো নিয়ার পাস্ট আর একটা কি ফার পাস্ট। এখন যে কোশ্চেনটা মাথায় আসতে পারে বা যে কোশ্চেনটা আসাটা স্বাভাবিক, সেটা হলো নিয়ার পাস্ট কাছের অতীত, ফার পাস্ট দূরের অতীত, এই জিনিসটা আমি কি করে বলবো যে কোনটা দূরের অতীত কোনটা কাছের অতীত? এটা খুবই ইজি, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা হয় যে কোনটা দূরের অতীত এবং কোনটা কাছের অতীত এটাকে বোঝার জন্য কোনো এক্সাক্ট বার নাই। অর্থাৎ আপনি কি 6 বছরকে দূরের অতীত বলবেন, নাকি 5 বছরকে দূরের অতীত বলবেন, নাকি 5 মাসকে দূরের অতীত বলবেন, নাকি 2 মাসকে দূরের অতীত বলবেন, কাছের অতীত বলবেন, অথবা আপনি কি 2 দিনকে দূরের অতীত বলবেন, নাকি 5 দিনকে দূরের অতীত বলবেন, নাকি 3 দিনকে কাছের অতীত বলবেন, এইটার এক্সাক্ট কোনো বার। তাহলে আমরা এটাকে কি করে বুঝবো বা কি করে আইডেন্টিফাই করবো? সেটা হলো আপনি নিজে বক্তা যখন বলতেছেন অথবা যখন লিখতেছেন, বা যে বলতেছে বা যে লিখতেছে সে ওই জিনিসটাকে এক্স্যাক্টলি দূরের অতীত হিসেবে কল্পনা করতেছে কিনা, এটা হলো আপেক্ষিক। বিষয়টা হলো কি আপেক্ষিক। সে কি নিজে দূরের অতীত হিসেবে কল্পনা করতেছে কিনা, বা দূরের অতীত হিসেবে বলতে চাচ্ছে কিনা, বা দূরের অতীত হিসেবে লিখতে চাচ্ছে কিনা, বা আপনি কি দূরের অতীত হিসেবে ওটাকে বলতে চাচ্ছেন কিনা, বা আপনি কি ওটাকে দূরের অতীত হিসেবে লিখতে চাচ্ছেন কিনা, এটা ফ্যাক্ট। অর্থাৎ দেখবেন অনেক সময় আমাদের কাছে 5 বছর অনেক অল্প সময় মনে হয়। যেমন কোনো একটা মানুষ হয়তো এমন হয় যে 5 বছর তার কাছে কম সময় মনে হচ্ছে, আবার অনেক সময় মনে হয় যে 5 দিন অনেক লম্বা সময় বা অনেক দূরের কোনো একটা সময় আপনার কাছে মনে হতে পারে, ঠিক আছে? এইটা আরেকটু ক্লিয়ার হয় কিভাবে দেখেন, আমাদের কিন্তু অনেক সময় হয় যে আমাদের ছোটবেলায় যেটা হতো মজার একটা ব্যাপার, সেটা হলো যে আমরা পড়তে বসতাম, আমাদের কাছে মনে হতো যে আমরা বলতাম একটু পড়ার পরে বলতাম আম্মু অনেকক্ষণ ধরে পড়েছে, কিন্তু আম্মু তখন বলতো কি, বাবু তখন বলতো তুমি তো মাত্র পড়তে বসলে, বা তুমি তো এই যে অল্প সময় ধরে পড়লে। অথবা মনে করেন আপনি বাসায় ফিরেছেন, আপনি বলতেছেন যে আম্মু আমি অনেক আগে বাসায় ফিরেছি, বা বলতেছেন আব্বু আমি অনেক আগে বাসায় ফিরেছি, কিন্তু আমাদের আম্মু তখন বলতেছে কি তুমি তো এই যে মাত্র ফিরলে। অথবা দেখা যাচ্ছে যে আপনি খেলাধুলা করতে গেছেন, তখন আবার উল্টো হয় যে আপনার কাছে মনে হয় যে আপনি 1 ঘন্টা খেলার পরে মনে হয় আপনি অল্প খেলেছেন, কিন্তু ওই 1 ঘন্টা তখন আপনার আব্বু বা আম্মুর কাছে অনেক লম্বা সময় মনে হয়। আবার দেখেন আমরা যখন পরীক্ষা হলে থাকি তখন কিন্তু 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটও কিন্তু আমাদের কাছে কি অনেক গুরুত্বপূর্ণ বা অনেক সময় মনে হয়। কিন্তু ওই 1 মিনিট 5 মিনিট কিন্তু আপনি দেখবেন নর্মাল জীবনে কিন্তু যখন আপনি চলাফেরা করতেছেন, ঘুরতেছেন ফিরতেছেন, তখন কিন্তু আপনার কাছে ওই সময়টা ওই রকম বড় সময় বা অনেক ভ্যালুয়েবল সময় মনে হয়। তার মানে এই জিনিসটা পুরোপুরি আপেক্ষিক। আপনি যখন বলতেছেন বা আপনি যখন লিখতেছেন, তখন কি আপনি বা বক্তা ওই কথাটাকে দূরের অতীত হিসেবে বলতে চাচ্ছে কিনা বা লিখতে চাচ্ছে কিনা, অথবা ওই সেম কথাটাই সে কি দূরের অতীত হিসেবে বলতে চাচ্ছে কিনা বা লিখতে চাচ্ছে কিনা, ওইটাই ফ্যাক্ট। যদি আপনি কথাটাকে খুব দূরের অতীত হিসেবে বোঝাতে চান, তাহলে আপনাকে সেটাকে মানে পাস্ট পারফেক্টলি বলতে হবে। আর যদি আপনি যদি সেটাকে খুব কাছের অতীত হিসেবে বোঝাতে চান, সেটা আপনাকে কি করতে হবে, নিয়ার পাস্ট হিসেবে বলতে হবে। যেমন আপনি বলতেই পারেন যে এই তো মাত্র 2 বছর চাকরি করতেছে, ঠিক আছে? আবার দেখবেন যে আপনি বলবেন যে 2 বছর ধরে সে নিখোঁজ। অর্থাৎ আপনি যখন চাকরি করতেছেন তখন আপনি বলতেছেন এই তো মাত্র 2 বছর চাকরি করতেছেন, তার মানে তখন কিন্তু এটা কি হয়ে গেল, নিয়ার পাস্ট হয়ে গেল। আবার যখন আপনি বলবেন যে 2 বছর ধরে মানুষটা নিখোঁজ, তখন কিন্তু আবার এটা কি হয়ে গেল, ফার পাস্ট হয়ে গেল। আপনি 2 বছর থেকে অনেক দূরের হিসেবে কল্পনা করতেছেন। তার মানে এইখানে যে ইস্যুটা সেটা হলো আপনি কি বলতে চাচ্ছেন বা আপনি কি বোঝাতে চাচ্ছেন। যদি আপনি নিয়ার হিসেবে ওটাকে বা কাছের হিসেবে বলতে চান, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট বলবেন। আর আপনি যদি এটাকে দূরের হিসেবে বলতে চান বা ফার পাস্ট হিসেবে বলতে চান, তাহলে আপনি সেটাকে পাস্ট পারফেক্ট বলবেন। ক্লিয়ার? আরেকটা হলো পাস্টিভিটি, আরেকটা কি পাস্টিভিটি। এই জিনিসটাও খুব মজার। জিনিসটা হলো যে আমাদের যখন অতীতের কোনো একটা কাজ এক্স্যাক্ট কোন সময়টাতে ঘটেছিল,
এটা উল্লেখ থাকে, এক্সাক্ট কোন সময়টাতে ঘটেছিল বা কোন সময়টাতে হয়েছিল সেটা যদি আপনি উল্লেখ করেন বা উল্লেখ থাকে, সেটাকে আপনি বলবেন পাস্ট ইনডেফিনিট। কিসে? পাস্ট ইনডেফিনিট। এর সব থেকে একটা বড় উদাহরণ কি, যা আমরা কিন্তু প্রায়শই বলে থাকি যে 1971 সালে আমাদের কি হয়েছিল, যুদ্ধ হয়েছিল, বা 2024 সালে আমাদের কি হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, ঠিক আছে, বা গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে, বা লাস্ট রাতে তার সাথে বা শেষ রাতে তার সাথে আমার কথা হয়েছে। এই যে অতীতের একটা নির্দিষ্ট সময় আপনি উল্লেখ করলেন বা বললেন, ওইটাকে আপনি কি বলবেন? পাস্ট ইনডেফিনিট বলবেন। অর্থাৎ যখন অতীতের একটা নির্দিষ্ট সময় আছে তখন ওই সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিটে বলাটা ম্যান্ডেটরি। আপনি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট এগুলোকে আপনি বলতে পারবেন না। অতীতের একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে বা নেই, ওই সেন্টেন্স থেকে আপনাকে পাস্ট ইনডেফিনিটে বলা ম্যান্ডেটরি। যেমন দেখেন যে 2024 সালে জুলাই আন্দোলন হয়েছে, হ্যাঁ, তারপরে আপনার গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে, লাস্ট নাইটে তার সাথে আমার কথা হয়েছে, বা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এরকম যখন আপনি বলবেন তখন কিন্তু ওই সেন্টেন্স থেকে আপনি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অন্য কোনো সেন্টেন্সে বলতে পারবেন না, আপনাকে পাস্ট ইনডেফিনিটে বলাটা ম্যান্ডেটরি। তবে এখানে একটা আপনাকে ছোট্ট একটা হিন্টস বা ক্লু দিয়ে রাখি যে আমরা কিন্তু অনেক সময় অতীতের নির্দিষ্ট একটা সময় উল্লেখ না করে পাস্ট ইনডেফিনিট বলতে পারি বা বলি। যেমন দেখেন যে এই আই মেট ইউ, যে আমি তোমার সাথে কি করেছিলাম, দেখা করেছিলাম, বা আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। এখন এখানে আপনি ইয়েস্টারডে দিতেও পারেন বা লাস্ট নাইট দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার আপনি 2024 দিতেও পারেন, বা দেখা যাচ্ছে যে 2003 সাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে বারবার যে কথা বলতেছি যে আপনি যখন অতীতের এরকম নির্দিষ্ট একটা সময় উল্লেখ করবেন তখন ওই সেন্টেন্স থেকে আপনাকে পাস্ট ইনডেফিনিটে বলাটা ম্যান্ডেটরি। এবং আপনি যদি সময় উল্লেখ না করে জাস্ট আপনি গঠনগত দিক থেকে এভাবে লিখতে পারেন, তবে সেটা নরমাল একটা কাজ বোঝাবে, সেটা দূরের অতীত বোঝাবে না, কাছের অতীত বোঝাবে না। তখন সেটাকে মনে হবে জাস্ট নরমাল একটা অতীত। ক্লিয়ার? অর্থাৎ নরমাল অতীত যখন আপনি বলবেন, বা আপনার একটা অতীত নির্দিষ্ট সময় থাকবে তখন আপনি এটাকে পাস্ট ইনডেফিনিটে বলবেন। আচ্ছা, তবে এখানে আরো একটা কথা থেকে যায়, সেটা হলো যে এখানে সময় উল্লেখ আছে আর এখানেও সময় উল্লেখ আছে। এটা কি আপনাদের তখন প্রশ্ন লাগে কিনা? এটা খুবই ইজি, যে এখানে কিন্তু আমরা আগেই বলে দিয়েছি যে পারফেক্ট কন্টিনিউয়াসের সময় উল্লেখ থেকে এবং কাজটা কিন্তু শুরু হয়ে চলমান, কিন্তু এখানে কিন্তু কাজটা কিন্তু চলমান না। অ্যাকশনটা যখন শুরু হয়েছে তখনই শেষ হয়ে গিয়েছে, অ্যাকশনটা যখন শুরু হয়েছিল তখনই শেষ হয়ে গিয়েছিল, এমন হচ্ছে। ঠিক আছে? তো আশা করি এই যে পুরো যে টোটাল নয়টা এই নয়টা টেন্সের ক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর আছে করে বাকি তিনটা, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার পারফেক্ট। এগুলো আপনাদেরকে বলতেছি। আচ্ছা, আমাদের টোটাল কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে এবং পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এইটা দিয়ে কিন্তু টোটাল কয়টা? নয়টা কিন্তু কি আমাদের টেন্স কিন্তু বোঝানো শেষ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কোনটার সেন্সগত বা চিন্তাগত পার্থক্যটা কি, বা কোন চিন্তায় আমরা কোন টেন্সটা ব্যবহার করি, এটা কিন্তু অলরেডি কি বোঝানো হয়ে গেছে। আর আমাদের বাকি আছে তিনটা। তিনটা। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, একটা হলো ফিউচার ইনডেফিনিট, একটা হলো ফিউচার পারফেক্ট। এখন দেখেন, আমরা কিন্তু একটা জিনিস সবসময় জানি যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের নর্মাল জিনিসটা কিন্তু আমাদের সবারই জানা, যে অভ্যাসগত কর্ম, যে আমরা সবসময় যে কাজগুলো করে থাকি, স্কুলে যাই, খাই, ঘুমাই, পড়াশোনা করি, ঠিক আছে, খেলাধুলা করি, এই টাইপের যে অভ্যাসগত যে কর্মগুলা, এই কর্মগুলা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে বলে থাকি। অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্যর ভিতরে যেগুলো আছে, যেমন সূর্য আপনার পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে, বা দেখা যাচ্ছে পৃথিবীতে চাঁদ একটা, এই যে চিরন্তন যে সত্যগুলা এইগুলা, বা দেখা যাচ্ছে বৈজ্ঞানিক যে সত্যগুলো, বৈজ্ঞানিক সত্য বলতে দেখা যাচ্ছে আপনার আপনি পানিকে যদি আপনি গরম করেন তাহলে সেটা বাষ্পে পরিণত হয়, বা ঠান্ডা করলে বরফে পরিণত হয়, এই যে বৈজ্ঞানিক সত্যগুলা, বা লোহাকে তাপ দিলে এটা গরম হয়, এই যে বৈজ্ঞানিক সত্যগুলা, অর্থাৎ অভ্যাসগত কর্ম, ভাই দেখেন কি অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক যে সত্যগুলো আছে, এই কথাগুলো আমরা অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিটে বলবো। কিসে বলবো? প্রেজেন্ট ইনডেফিনিটে।
অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্তা এবং বৈজ্ঞানিক সত্য। এইবার মোস্ট যেই পার্টটা হলো সেটা হলো ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার পারফেক্টের ভিতরে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়। আপনারা সবসময় মনে রাখবেন, ফিউচার পারফেক্টটা আগে একটু বলি, আপনারা সবসময় মনে রাখবেন যে ভবিষ্যতে আপনি একটা কাজ করবেন। কি করবেন? ভবিষ্যতে আপনি একটা কাজ করবেন এবং ওই কাজটা ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে শেষ করতে হবে। কি বললাম? ভবিষ্যতে আপনি কাজটা করবেন এবং ওই কাজটা আপনাকে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? ওই কথাটা আপনি কি বলবেন? আপনার ফিউচার পারফেক্টে বলবেন। কিসে বলবেন? ফিউচার পারফেক্টে বলবেন যে ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। ভবিষ্যতের কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। এই যে দেখেন, আয়ের সাথে কি বলেছি? শ্যাল, উইল, যে কোনোটাই বসে, কোনো সমস্যা নেই। আই শ্যাল বা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আই শ্যাল বা উইল হ্যাভ ফিনিশড, তাহলে শ্যাল বা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইদিন ওয়ান ডে অথবা বাই 2027। অর্থাৎ আপনার ভবিষ্যতে কোনো একটা কাজ, দেখেন আপনাকে কি করতে হবে? একদিনের ভিতরে কাজটা শেষ করতে হবে, অথবা 2027 সালের ভিতরে আপনাকে কাজটা শেষ করতে হবে, অথবা আপনাকে কাজটা 2 দিনের ভিতরে শেষ করতে হবে, অথবা বিকাল 5টার ভিতরে শেষ করতে হবে, অথবা সন্ধ্যার আগে শেষ করতে হবে, অথবা দেখা যাচ্ছে 2 ঘন্টার ভিতরে কাজটা শেষ করতে হবে। যখন আপনাকে এরকম একটা নির্দিষ্ট সময় বাঁধা সময়ের ভিতরে, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আপনাকে কাজটা শেষ করতে হবে ভবিষ্যতে, ওই সেন্টেন্সটাকে আপনি প্রেজেন্ট পারফেক্টের গঠনে বলবেন, ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটের গঠনটা হলো, দেখেন আপনি অলরেডি কিন্তু জানেন যে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কাজ চলমান থাকে, ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে, সেটা কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যদি ওই চলমান কাজটা একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে, অর্থাৎ সিন্স বা ফর দিয়ে যদি আপনি বলতে চান, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। এবং কি বললাম যে নির্দিষ্ট কোনো একটা সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এই যে উইদিন অথবা বাই, এই জিনিসটা না দিয়েও আপনি বলতে পারেন, আপনি সেন্টেন্সটাকে বলতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি উইদিন বা বাই দিয়ে কোনো একটা সময় দিলেন না, কিন্তু তারপর আপনি বলতেছেন যে আমাকে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে। এই সেন্সটা আপনি বোঝাইতে ফিউচার পারফেক্ট ব্যবহার করলেন, ঠিক আছে? তাহলে নর্মাল যে ফিউচার, যেই ফিউচারটা কোনো চলমান থাকবে না, সময় সাপেক্ষে চলমান থাকবে না, অথবা আপনাকে কোনো ধরাবাঁধা সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে না, সেই কথাটাকে আপনি নর্মাল ফিউচার হিসেবে আপনি বলতে পারেন। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ আপনাকে নর্মালি করতে হবে, যা হয়তো আপনাকে স্কুলে যেতে হবে, বা আপনাকে খেতে হবে, বা আপনাকে ভবিষ্যতে পড়তে হবে, বা আপনাকে কোনো একটা কাজ করতে হবে, বা আপনাকে কোনো একটা জায়গায় যেতে হবে, কোনো একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে। অর্থাৎ সেইখানে কাজটা কোনো নির্দিষ্ট সময়ের ভিতরে করতে হবে না, অথবা কাজটা চলমানও থাকবে না, অথবা কাজটা সময় সাপেক্ষ চলমান থাকবে না। এমন যদি হয় সেটাকে আমরা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার, নর্মাল ফিউচার ইনডেফিনিট আকারে ব্যাখ্যা বলবো, ঠিক আছে? তো এটাই হলো আপনাদের বাকি যে 3টা ছিল। এবার আমরা যাবো কিসে? আমরা যাব স্ট্রাকচারে, ঠিক আছে? যে টেন্সগুলো কয় প্রকার? টেন্স হলো প্রধানত 3 প্রকার। তো তার মধ্যে আমি প্রেজেন্ট টেন্স লিখি, প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট টেন্স আমরা স্ট্রাকচারে দেব। আমি স্ট্রাকচার লেখার সময় পূর্ণাঙ্গ, ওই যে ইনডেফিনিটের পূর্ণাঙ্গ, কন্টিনিউয়াসের পূর্ণাঙ্গটা লিখব না, জাস্ট আপনারা বুঝেন, ঠিক আছে? ইনডেফিনিট সংক্ষেপে লিখলাম, ইনডেফিনিট সংক্ষেপে লিখলাম, কন্টিনিউয়াস সংক্ষেপে লিখলাম, পারফেক্ট সংক্ষেপে লিখলাম, পারফেক্ট, কন্টিনিউয়াস, ঠিক আছে? এখন দেখেন আপনাকে স্ট্রাকচার, আমাদের যে প্রবলেমটা, আমাদের মনে হয় কি আমাদের 12টা টেন্সের 12টা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। ব্যাপারটা কি সেরকম? ব্যাপারটা কিন্তু তা না। আপনি কি করবেন? আপনি শুধু প্রেজেন্টটাকে খুব সুন্দর করে মুখস্থ করবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে যে প্রত্যেকটা টেন্সে ভার্ব এবং অক্সিলারি ভার্বের পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু আপনার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট এক্সটেনশন কিন্তু একই, শুধু আপনার যে পার্থক্যটা হয় সেটা হলো ভার্বে হয়, অথবা কিন্তু আপনার কিছু হয় ভার্বে, মানে অক্সিলারি ভার্বে অথবা প্রিন্সিপাল ভার্বে, ঠিক আছে? আমরা একটু আসি, আমরা স্ট্রাকচারে এসে দেখি। তো প্রেজেন্ট হিসেবে হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক কিনা? এটাই তো, ওকে। এরপরে আপনার
আপনার হলো কন্টিনিউয়াস হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর। কখন এম কখন ইজ কখন আর, তিনটাই তো বসাবো না, একটা বসাবো। এটা কিন্তু সাবজেক্টই আছে, তার উপর বেস করে। অর্থাৎ সাবজেক্ট যদি আই হয় তাহলে এম হবে, সাবজেক্ট যদি হি হয় অথবা সি হয় ইজ হবে, সাবজেক্ট যদি ইউ হয় দে হয় তাহলে আর হবে। ঠিক আছে, আমি জানি দেখুন একটা। এরপর হলো আপনার ভার্ব ওয়ানের সাথে, কিসের সাথে? ভার্ব ওয়ানের সাথে, ভার্ব ওয়ানের সাথে বি ওয়ানের সাথে একটা আইএনজি, এরপরে কি অবজেক্ট বা এক্সটেনশন। ক্লিয়ার? অবজেক্ট বা এক্সটেনশন। এরপরে আমরা পারফেক্ট কি দেখেন, আবার সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ এর ভিতর যে কোনো একটা, হ্যাভ বা হ্যাজ, আই হলে হ্যাভ, ইউ হলে হ্যাভ, ইসি হলে হ্যাজ। ঠিক আছে, এরপর হলো আমার V3, এরপর হলো আমার অবজেক্ট বা এক্সটেনশন। এই যে মজার ব্যাপার, এখন কিন্তু আপনি স্ট্রাকচার এসেও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারও পার্থক্য আছে, এটা আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলবে, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস একটা টাইম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ক্লিয়ার কিনা? ঠিক আছে, এখন আপনার যেই কথাটা আমি ওই কিসের সময় বলেছি, মানে সেন্সগত পার্থক্য যখন বোঝানোর সময় বলেছি, তখন কিন্তু বারংবার বলেছি যে এইখানে একটা কি থাকে, পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময় থাকে। এখানে কি সময় আছে? নাই। কিন্তু আবার আপনি দেখেন যে এখানে কিন্তু একটা কিসের, আপনার চলমানের একটা ভাইব আছে। কি বারবার সেটা আইএনজি, চলমানের একটা ভাইব আছে না? কারণ টেন্সটাই থাকে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে কিন্তু আপনার কন্টিনিউয়াস এবং পারফেক্ট মিলে, দেখেন এই যে পারফেক্ট এর হ্যাভ হ্যাজ এর বিন আছে, আবার কন্টিনিউয়াস এর যে একটা ফরমেশন বারবার সেটা আইএনজি আসছে। ঠিক আছে, তার মানে যেই কথাটা আমি সেন্সগত পার্থক্য বোঝানোর সময় বলেছি যে এটাতে টাইম থাকে না, কিন্তু এইখানে একটা টাইম উল্লেখ থাকে। অর্থাৎ আপনি যদি স্ট্রাকচারও এই জিনিসটা দেখতে, এখন যে জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা হলো, আমার কি আমি প্রেজেন্টের যেমন চারটা মুখস্থ করেছি, আমার কি ফিউচার পাস্টেরও কি এরকম মুখস্থ করতে হবে? না ভাই, আপনি খালি পার্থক্যগুলো বলছেন, আপনি খালি পার্থক্যগুলো বোঝেন, তাহলে কিন্তু আপনার যেই পুরো যেই সমস্যা, এই সমস্যাগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কেমন দেখেন, আপনি খেয়াল রাখবেন যে আপনি যখন প্রেজেন্টে করেছেন, আপনি যখন প্রেজেন্টে করেছেন তখন কিন্তু ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 বসতো, কিন্তু পাস্টে গেলে শুধু V2। বাকি সব কিন্তু এক, বাকি সব এক। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন ঠিক থাকবে, খালি আপনি পাস্টে গেলেন V2 হবে। অর্থাৎ আপনি যদি ওটা যদি ইন বলতেন তাহলে এখন কি বলতেন আপনাকে? এ। ক্লিয়ার? আপনি ইফকে এ বললেই আপনার ওটা কি হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। এরপর দেখেন আপনার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি এম ইজ আর ছিল, আপনার এখানে কি হয়ে যাবে, অস অথবা পয়েন্ট। বাকি কিন্তু আর কোথাও কোনো কি নেই, পার্থক্য নেই। এবার আপনাকে কি 12টা মুখস্থ করতে হবে না, আপনি এই যে পার্থক্যটা খালি মাথায় রাখেন যে আমার ইনডেফিনিট এটা হয়েছে, কন্টিনিউয়াস এটা হবে। আপনার এখানে হ্যাভ বা হ্যাজ ছিল, এখানে শুধু হ্যাড হবে। ঠিক আছে, এখানে শুধু হ্যাড হবে। এটা বুঝলে কিন্তু আপনার কি যে এই স্ট্রাকচারটা মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এই জন্য কিন্তু বারবার বলছি যে একটা হলো নিয়ার পাস, একটা কি আপনার ফার পাস। এর সাথে দেখেন আপনার কিন্তু কোনো পার্থক্য নাই। ঠিক আছে, হ্যাঁ বিফোর আফটার যে যেটা আছে ওইটা আরেকটা এক্সক্লুসিভ আইডিয়া, ওটাও আমরা বোঝানোর ট্রাই করব পরের ক্লাসে বা পরের ক্লাসগুলোতে। ঠিক আছে, কিন্তু নরমালি এখন দেখেন আপনার স্ট্রাকচার কিন্তু কি এইটা। ক্লিয়ার? এবার আপনি যখন পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছেন তখন কিন্তু আপনার হ্যাভ বা হ্যাজ এর জায়গায় কি হবে, হ্যাড বিন। কি হবে? হ্যাড বিন। আর যা আছে সব কিন্তু কি সেম। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কিন্তু না। ঠিক আছে, এরপরে যদি আমরা এটাকে যদি ফিউচারে, কোথায় যাই, ফিউচারে, তাহলে আমরা কি করতে হবে, এই ভিডিও তখন থাকবে না, তখন থাকবে কি একটা
শ্যাল বা উইল কি শ্যাল বা উইল প্লাস বিয়ন কি হবে শ্যাল বা উইলের সাথে একটা বিয়ন তার মানে আপনার প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে ফিউচার ইনডেফিনিটের পার্থক্য হলো শ্যাল বা উইল প্লাস বিয়ন অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট শুধু বিয়ন ছিল আপনার ফিউচার ইনডেফিনিটে এসে একটা শ্যাল বা উইল হচ্ছে এখানে একটু মাথায় রাখবেন যে শুধুমাত্র আয়ের সাথে কার সাথে আয়ের সাথে শ্যাল বাকি সবার সাথে উইল কিন্তু আমরা আয়ের সাথেও কি বসাতে পারি উইল বসাতে পারি কারণ ব্রিটিশরা হলো আপনার আয়ের সাথে শ্যাল বসায় বাকি সব কিছুর সাথে উইল বসায় আর আমেরিকানরা সবার সাথে সব কিছুর সাথেই আপনার কি বসায় উইল বসায় ঠিক আছে তারপরে সহজ কথা যদি আমি বলি আপনি যদি শ্যাল বসাতে চান তাহলে সাবজেক্ট হিসেবে আয়ের সাথে বসাতে হবে আর যদি উইল বসাতে চান তাহলে আপনি সবার সাথে বসাবেন ঠিক আছে গেল এরপরে আপনি যখন কন্টিনিউয়াসে যাচ্ছেন যে ফিউচার কন্টিনিউয়াসে যাচ্ছেন তখন আপনার শ্যাল বা উইল এটা কি বলবো বি শ্যাল বা উইল দিয়ে বাকি যা আছে সব কিন্তু কি আগের মতো অর্থাৎ আপনার এখানে শুধু পার্থক্যটা কি শ্যাল বা উইল বি ঠিক আছে এবার পারফেক্টলি আপনার পার্থক্য কি শ্যাল অথবা উইল হ্যাভ কি হ্যাভ বা হ্যাজ এবার আপনার যা আছে তাই আর লাস্টে এটাতে হবে আপনার শ্যাল অথবা উইল হ্যাভ অথবা হ্যাজ কি বিন দ্যাটস ইট কিন্তু আমরা এই জিনিসটাকে মনে করি যে আমার 12টা টেন্স মুখস্থ করতে হবে স্ট্রাকচার মাথায় রাখতে হবে কত কিছু ঠিক আছে ব্যাপারটা কিন্তু এত জটিল ব্যাপারটা হচ্ছে আপনি জাস্ট প্রেজেন্টটা মুখস্থ করবেন আর বাদবাকি কোথায় কোথায় আপনার অক্সিলারি পার্থক্য আছে কোথায় আপনার প্রিন্সিপাল ভার্বের পার্থক্য আছে জাস্ট এতটুকু মাথায় রাখবেন এতটুকু মুখস্থ করবেন দ্যাটস ইট ক্লিয়ার তাহলে আপনার স্ট্রাকচারও আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনার সেলগুলো পার্থক্য আপনি বুঝিয়ে দিলাম এবার আপনি লেখেন বলেন দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না সো আজকে আমাদের টেন্সের এই প্রথম ক্লাসটা এই পর্যন্তই একটা ক্লাস আর বেশি বড় করতে চাচ্ছি না অলরেডি যথেষ্ট বড় হয়ে গিয়েছে আপনারা সকলে এই ক্লাসটা দেখবেন এই ক্লাসটা করবেন এবং নেক্সট যে সেকেন্ড এবং থার্ড ক্লাসটা আসবে এগুলো করবেন যদি এতটুকু আপনারা আমাদের এই ক্লাসগুলো দেখেন আমরা আশা করি আপনাদের টেন্সের আর কোনো প্রবলেম বা আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না দেখা হচ্ছে পরের ক্লাসে সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ